এটি এই গল্পের দ্বিতীয় পর্ব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কথাটা বলেই ও বিছানা থেকে নেমে পড়ল। আমি দেখলাম ও দরজার সামনে চলে গেছে। তারপর বলল, শুভরাত্রি। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে এখন আবার শুভরাত্রি বলা হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। মেয়েকে তো আর জোর করে বুকে চেপে রাখতে পারি না। কিন্তু মনটা বড় ছটফট করছে। অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করলাম। পুরো বাড়িটা ফাঁকা, তার উপর প্রবল বর্ষণ হচ্ছে বাইরে। পাশের রুমে নিলামির মতো একজন মেয়ে, যাকে দেখে প্রেমে পড়ে গেলাম। কি করে ঘুমানো সম্ভব? প্রায় 15 মিনিটের মতো বিছানায় ছটফট করলাম। অস্থির লাগছে ভীষণ। নিলামিকে দেখার জন্য মনটা ছটফট করছে। না, এভাবে শুয়ে থাকা যায় না। নিলামির মুখটা একবার দেখতে হবে। ওকে না দেখা অবধি আমার ঘুম আসবে না। আমি দ্রুত দরজার কাছে চলে আসলাম। 2 রুমের মাঝের দরজাটা খোলাই রেখেছে। ওর রুমে সোলার বিদ্যুতের মিটিমিটি আলো জ্বলছে। সেই টিমটিমে আলোয় যা দেখলাম তাতে আমার হৃৎস্পন্দন আরও বেড়ে গেল। দ্রুত হার্টবিট বাড়তে লাগল। চোখ বন্ধ করে শুয়ে আছে নিলামি। এক রাশ ভেজা চুল এসে পড়েছে ওর মায়াবী মুখের উপর। এতটাই মিষ্টি দেখাচ্ছে ওকে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার খুব ইচ্ছে করছে ওর মুখটা একবার ছুঁয়ে দেখতে। ইচ্ছে করছে আলতো করে সরিয়ে দিয়ে চুলগুলো। ইচ্ছেটা নেশায় পরিণত হতে সময় লাগল না। এমনিতেই ওই নেশা ভরা রাতে ভালোবাসার নেশা হয়ে আমার ঘরে এসেছে, এখন আবার ছুঁয়ে দেখার অদম্য বাসনা জাগছে। মানুষ কি করে এত সুন্দর হতে পারে? একবার ছুঁয়ে দেখলে কি খুব অন্যায় হয়ে যাবে? পরমুহূর্তেই আমার সচেতন মন বাধা দিয়ে বলল, আবেগের বশে কোনো অন্যায় করে ফেলিস না। কিন্তু আমার অবচেতন মন যে খুব করে চাইছে ওকে একটিবার ছুঁয়ে দেখতে। জানি না কিসের তাড়া করেছে আমায়। নিজের প্রতি নিজেই বোধহয় দুর্বল হয়ে পড়েছি। হয়তো মনটাকে বুঝতে পারছি না। কেন এক ঘোর লাগা মুহূর্ত চলে এসেছে আমার। এক পা করে চলে আসলাম বিছানার কাছে। নিলামি বোধহয় ঘুমিয়ে পড়েছে, এটা ভেবে অনেকক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে। খুবই মিষ্টি চেহারা ওর। কেবলই মনে হচ্ছে 1000 বছর ধরে কেবল এই মিষ্টি মুখটাই দেখার অপেক্ষায় ছিলাম। আলতো করে ওর চুলে হাত দিয়ে চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিলাম। নীলাম্বরী চোখ মেলে তাকালো। ওর চোখে দেখতে পেলাম রাজ্যের বিস্ময়। আমি ওর সামনে বসে এতক্ষণ ওর দিকে চেয়েছিলাম এটাও বুঝতে পারিনি। কিন্তু হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম, তা ওর কাছে সত্যিই অনেক বিস্ময়। ও মিটিমিটি করে তাকাচ্ছে আমার দিকে। আমি গভীর আবেগে ওকে দেখছি। ইচ্ছে করছে সারা জীবন এভাবে চেয়ে থেকে কাটিয়ে দিই। ওর দিকে তাকিয়ে সব কিছু সহ্য করতে পারবো আমি। এমন সুখ আর কিছুতে পাব না। যখন নিষ্পলকভাবে চেয়েছে সব ভাবছি, নীলাম্বরী বলল, আপনি? আমি ঘোরের মাঝে বললাম, তোমাকে সারাক্ষণ দেখতে ইচ্ছে করছে। জানি না এই কয়েক মুহূর্তে কি মায়ায় জড়িয়ে ফেলেছে আমি একা ঘরে ঘুমাতে পারছি না। ইচ্ছে করছে তোমার পাশে বসে থাকি আর তোমায় দেখি। নীলাম্বরী উঠে বিছানায় হেলান দিয়ে বসো। আমি এখন ওর একদম সামনাসামনি। আমার বুকের ভিতরে দ্রুত কাঁপুনি হচ্ছে। হার্টবিট এত জোরে হচ্ছে বুঝি আরেকটু হলে ফেটে যাবে। ঘরের আলো ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। নীলাম্বরী বলল, এ কি আলো হঠাৎ কমে গেল কেন? সোলার প্যানেল তো বোধহয় চার্জ শেষের দিকে। যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে কি অন্ধকারে বসে থাকতে হবে? এখনও তো পুরো রাতটাই বাকি। আমি বললাম, ফোনে টর্চ জ্বালিয়ে রাখো, ভয় পেও না। আর আমাকে ভয় পাওয়ার দরকার নেই। নীলাম্বরী হেসে বলল, আপনাকে ভয় পাবো কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? বলে খিলখিল করে হাসতে লাগল। আমি হেসে বললাম, বাঘের চেয়েও আমাকে বেশি ভয় পাওয়া উচিত। বাবা, আপনি এত ভয়ঙ্কর। আমার তো মোটেও ভয় লাগছে না, বরং ইচ্ছে করছে বাঘটাকে কামড়ে দিই। কি বললে? নীলাম্বরী জিহবায় কামড় দিয়ে বলল, সরি, অন্য কিছু মনে করবেন না প্লিজ। আমি মজা করে বললাম, বাঘ তো মানুষকে কামড়ায়, আমি তো বাঘকে ভয় পাই না, তাই আমি বাঘকে কামড়ে দিতে পারি। মাইন্ড করবেন না প্লিজ। আমি হেসে বললাম, ঠিক আছে, ব্যাপার না। ঘরের আলো আরও একটু কমে এসেছে। এখন আবছা অন্ধকারে নীলাম্বরীকে আরও বেশি মায়াবী লাগছে আমার। হৃৎস্পন্দন এত জোরে হচ্ছে, ঝড় বৃষ্টি না হলে হয়তো নীলাম্বরী শুনতে পেত সেসব। আবছা অন্ধকারে বসে দুজন দুজনের দিকে তাকিয়ে কেবল কথা বলছি। শব্দ অন্যরকম ভালো লাগা হয়ে কানে বাজছে। আমি মেয়েটার প্রতি সত্যি একটু দুর্বল হয়ে পড়ছি। বললাম, নীলাম্বরী? হ্যাঁ, বলুন। আমি সত্যিই তোমাকে ভালোবাসতে শুরু করেছি। নীলাম্বরী চমকে উঠল। মুখ দেখে মনে হচ্ছে ওর বুকের ভেতর ঝড় শুরু হয়ে গেছে। ও সর্বোচ্চ চেষ্টা করছে সেটা লুকোনো, কিন্তু পারছে না। লজ্জায় লাল হয়ে উঠল। আমি বললাম, আমাকে কি ভালো লাগছে না? নীলাম্বরী একটু চুপ থেকে বলল, আপনি অনেক ভালো ছেলে, কিন্তু কিন্তু কি? এভাবে কি ভালোবাসা হয়? ভালোবাসা কিভাবে হয়? নীলাম্বরী, এমন মায়াবী এক রাতে অদ্ভুত মায়া হয়ে তুমি আমার ঘরে এলে।
তোমাকে ভালোবেসে কি ভুল করলাম আমি? না, কিন্তু তবুও কি আমার উপর বিশ্বাস পাচ্ছ না? পাচ্ছি, কিন্তু ব্যাপারটা কেমন যেন লাগছে। এভাবে হঠাৎ দেখায় কি প্রেম হয়? অনেকেরই হয়। প্রেম এমন জিনিস যা 1 বছর সময় নিয়েও হতে পারে, আবার 1 সেকেন্ডেও হতে পারে। এলি, আই লাভ ইউ নীলাম্বরী। নীলাম্বরী আমার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ঘরটা প্রায় অন্ধকার হয়ে গেছে, আলো নিভে গেছে প্রায়। ঝাপসা আলোয় ওর মুখে এক উত্তেজনা দেখছি আমি। ও আস্তে আস্তে বলল, আমি কখনো কাউকে ভালোবাসিনি। যদি আমাকে ছেড়ে চলে যান, পাগল হয়ে যাব। বুঝতে পারছো না তুমি? তোমার নেশায় মাতাল হওয়া এই ছেলেটা কিছুতেই তোমাকে ছাড়তে পারবে না। আর ছাড়লেও এই বাড়ির দরজা তোমার জন্য খোলা থাক। নিজে এসে নিজ হাতে আমাকে খুন করে যেও। নীলাম্বরী করুণ গলায় বলল, এভাবে বলবেন না প্লিজ। সত্যি কথা বলতে আমার আপনাকে ভালো লেগেছে। আপনি আমাকে জড়িয়ে ধরার পর এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল সারা জীবন ও বুকে মাথা রেখে কাটিয়ে দিই। নীলাম্বরীর একথা শোনার পর আমার কি যে হয়ে গেল, আমার ইচ্ছে করছিল ওকে বুকে জড়িয়ে ধরতে। কিন্তু নিজেকে সামলে নিলাম। যেটুকু আশা করেছিলাম সেইটুকু তো পেয়েই গেছি, এর চেয়ে বেশি চাই না। নীলাম্বরী বলল, ভালোবাসার মানেটা কি আপনার কাছে? অনুভূতি, বিশ্বাস, পাশে থাকা আর একে অপরকে ভালো রাখা। এই যে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, আপনার কি আমাকে বিশ্বাস হচ্ছে? কেন হবে না? তোমাকে যথেষ্ট ভালো মানুষ মনে হচ্ছে। মনে হওয়া আর মাঝে পার্থক্য আছে। আমি বাইরে ভালো ব্যবহার করছি, কিন্তু সত্যিকার অর্থে আমি মেয়েটা ভালো নাও হতে পারি। সেটা বিশ্বাস করা কঠিন হবে, কারণ তোমার মায়াবী মুখে পবিত্রতার ছাপ আছে। তোমাকে অবিশ্বাস করা যায় না। নীলাম্বরী হেসে বলল, ভালো বলেছেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে তো আমার একটু হলেও কষ্ট হচ্ছে। অবিশ্বাস করার মতো কিছু করেছি কি? হয়তোবা। নীলামিরে কথা শুনে আমার মুখ শুকিয়ে গেল ভয়ে। নিজের অজান্তেই তো অনেক কিছুই করলাম। লুকিয়ে লুকিয়ে ওকে দেখলাম, মুখের উপর থেকে চুল সরিয়ে দিলাম। কোনো কাজ হয়তো ওর কাছে বাড়াবাড়ি মনে হতে পারে। লজ্জিত মুখে বললাম, যদি সত্যি সেরকম কিছু করে থাকি তাহলে আমি সরে এলাম। বললে, কিন্তু এটুকু বলতে পারি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমার বিশ্বাস অর্জন করতে চাইলে তো আপনাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমার আপনার সাথে বসে গল্প করতে খুব ভালো লাগছে। একটু পরে হয়তো পুরো ঘরটা অন্ধকার হয়ে যাবে। সেই অন্ধকারে আমরা দুজন বসে গল্প করব। বৃষ্টির শব্দ শুনতে শুনতে একে অপরকে বোঝার চেষ্টা করব। কিন্তু আপনি কোনোভাবে আমাকে স্পর্শ করতে পারবেন না। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আমি আপনাকে ভালোবাসব। আর যদি পারবেন না মনে হয়, তাহলে আপনি ওই রুমে চলে যান। আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ব। নীলাম্বরীর কথা শুনে অনেক ভালো লাগলো আমার। ও ভালো প্রস্তাব দিয়েছে। আমি হয়তো নিজেকে সামলেতে পারতাম না, হয়তো অজান্তেই কোনো ভুলও করে ফেলতে পারি। ও সত্যিই ভালো মেয়ে। বললাম, আচ্ছা, আমি তোমার পরীক্ষা দিতে রাজি। নীলাম্বরী খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে অনেকক্ষণ চুপচাপ ছিলাম। আমার বুকের ভিতর দীপ দীপ করছে, তবুও যথাসাধ্য চেষ্টা করছি ওর কথা রাখার জন্য। নীলাম্বরী বলল, ঝমঝম শব্দে বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির শব্দ আপনার ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে শুনতে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমরা কি একে অপরের হাত ধরতে পারি? নীলাম্বরীর কথা শুনে চমকে উঠলাম। ঘরের আলো নিভে যাওয়ার উপক্রম। আলো নিভে যাওয়ার আগে ওর হাতে হাত রাখলাম। নীলাম্বরীর হাত স্পর্শ করার পর মনে এক ধরনের সুখ অনুভূত হতে লাগল। কত সুন্দর হাত! ওর মনটা ওর স্পর্শের মতো কোমল। এত কাল ধরে এমন একজনকে খুঁজছি আমি। নীলাম্বরী বলল, অন্ধকারে বসে থাকতে কেমন লাগছে? একটু অন্যরকম ফিল হচ্ছে। জীবনে প্রথমবার এত সুন্দর রাত আমার কাছে। সত্যি, আজকের রাতটা অনেক সুন্দর। কিন্তু সব সুন্দরী খুব দ্রুত ফুরিয়ে যাক, তাই না? না নীলাম্বরী, আমি চাই এর যুগ যুগ ধরে চলুক, 1000 বছর ধরে চলতে থাকুক এত সুন্দর মায়াবী রাত। নীলাম্বরী শব্দ করে হাসল, তারপর বলল, বৃষ্টির ঝাপটা একটু কমে এসেছে। চলুন না বাইরে গিয়ে বসি, আর কিছুক্ষণ তোমার হাতটা ধরে থাকি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থাকুন। আমি ওর হাতটা শক্ত করে ধরে আছি। ছেড়ে দিলে হয়তো আর ধরা হবে না। ওর পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। হয়তো যে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো ওকে, এমন মানবীকে কখনো হারাতে দেওয়া যায় না। খুব শক্ত করে ধরে রাখলাম ওর হাত। উঠে দাঁড়িয়ে বলল, বারান্দায় যা, ওখানে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শোন। আচ্ছা চল। অন্ধকারের মধ্যেই ওর হাত ধরে ধরে হাতড়ে হাতড়ে দরজার কাছে আসলাম। তারপর দরজা খুলে বাইরে বের হলাম। যদিও খুব বৃষ্টি হচ্ছে,
তবু বাইরে তত বেশি অন্ধকার নেই। বেশ পরিষ্কার বৃষ্টি দেখা যাচ্ছে। ঝমঝম শব্দে বৃষ্টির ফোঁটা পড়ছে টিনের চালে। নীলামি আমার হাত ছেড়ে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে হাত ভেজাতে লাগল। আমিও গিয়ে ওর পাশে দাঁড়ালাম। বৃষ্টির পানি ধরার চেষ্টা করলাম। নীলামি কয়েক ফোঁটা পানি আমার গায়ে ছিটিয়ে দিল। আমিও একই কাজ করলাম। বেশ কিছুক্ষণ ধরে চলে এই খেলা। দুজনে দুজনের গায়ে পানি ছিটিয়ে দিতে লাগলাম। নীলামি হঠাৎ কিছুটা নিচে নেমে গেল। আমি দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলাম। আমি ঝাপসা আলো আধারিতে ওকে ভিজতে দেখছি। মেয়ে মানুষকে ভিজতে দেখলে এত ভালো লাগা কাজ করে আমার জানা ছিল না। ও রীতিমতো নেচে নেচে বৃষ্টিতে ভিজছে। আমারও ইচ্ছে করল ওর সাথে বৃষ্টিতে ভিজতে। আমিও বারান্দা থেকে নেমে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ওর দিকে তাকিয়ে ভিজতে লাগলাম আপনার মনে। প্রিয়জনের সাথে ভিজতে এত ভালো লাগে আজই প্রথম উপলব্ধি করলাম। নীলামেরই ঘুরে ঘুরে নাচছে আর ভিজছে, আর আমি অবাক হয়ে ওকে দেখছি। নীলামি বলল, কেমন লাগছে ভিজতে? খুবই ভালো। তুমি কেন এলে বলো তো? এই ছন্মছাড়া ছেলেটার জীবনে কোনো ভালো লাগা হয়ে এলে? শুধুই ভালো লাগা না, ভালোবাসা। নীলামি আবারও পানি ছিটাতে লাগলো আমার দিকে। আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। নিজেকে হারিয়ে ফেলছি কোনো এক অচেনা জগতে, যে যদি আর কেউ নেই, শুধু নীলামি। রাশি রাশি মেঘ উড়ে চলেছে আমার আকাশে। নীলাম্বরী চাইলে সে মেঘ বৃষ্টি হয়ে ঝরবে। ভালোবাসায় মুখরিত হয়ে থাকব দুজনে। আমি নিজের অজান্তেই গান গাইতে শুরু করেছি। তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজে, অপেক্ষা শুধু বর্ষণ। নীলামি হেসে হাত বাড়িয়ে দিল। আমি ওর হাত স্পর্শ করে ওর দিকে চেয়ে নীলামি একে অপরের দিকে তাকিয়ে আছে ঘোর বর্ষা। অনেকক্ষণ ধরে ভিজলাম দুজনে। এর চেয়ে বেশিক্ষণ ভিজলে অসুখ করবে। তাই নীলামিকে নিয়ে দ্রুত রুমে আসলাম। ফোনের টর্চ জ্বালিয়ে ওকে দিয়ে বললাম, ওই ঘরে গিয়ে জামা বদলে আসো। কাপড়ের তাকে আমার বোনের জামা রাখা আছে। নীলামি ফোনটা নিয়ে পাশের রুমে চলে গেল। আমি অন্ধকারে খুঁজে খুঁজে প্যান্ট পেয়ে গেলাম। ভেজা প্যান্টটা বদলে আমার প্যান্ট পরতে যাও এমন সময় নীলামি রুমে ঢুকে আমাকে দেখে চেঁচিয়ে উঠে আবার দৌড়ে ঘরে গেল। সর্বনাশ, কিছু দেখে ফেলেছে নাকি? আমি লজ্জা পেয়ে পেয়ে দ্রুত প্যান্ট পরে নিয়ে ওকে ডাকলাম। ও টর্চ নিভিয়ে আমার সামনে এসে বলল, সরি, এত তাড়াতাড়ি তোমার চেঞ্জ করা হয়ে গেল? না মানে, তোয়ালেটাই ঘরে রাখা ছিল, সেটাই নিতে এসেছিলাম, কিন্তু আপনি যেভাবে সবকিছু খুলে জামা বদলাবেন সেটা ভাবিনি। আমি লজ্জা পেয়ে গেলাম। এখনও প্যান্ট পরে খালি গায়ে আছি। দ্রুত শার্ট গায়ে দিয়ে বললাম, সরি, আমি ভেবেছিলাম তোমার চেঞ্জ করতে অনেক সময় লাগবে, সেই সুযোগে পোশাকটা বদলে ফেলি। ইটস ওকে, আমি কিছু দেখিনি, বলেই মুখ টিপে হাসে। আমি অবাক হয়ে বললাম, সত্যি তো? হ্যাঁ সত্যি। আমি শুধু বুঝতে পেরেছি আপনি কাপড় বদলাচ্ছেন, কিন্তু সত্যি বলছি কিছু দেখিনি। যাক বাবা, বাঁচা গেল। আমার কথা শুনে নীলামি হেসে কুটি কুটি। তারপর বলো, এখন কি তোর চা খেতে পারি? হ্যাঁ পার। ঘরে কি চা পাতি চিনি আছে? হ্যাঁ, আজ চা বানাই। খুবই ভালো প্রস্তাব। চলো এক কাপ চা খাওয়া যাক। নীলামি ফোনটা আমার হাতে দিয়ে বলল, আমাকে রান্নাঘরে নিয়ে চলুন। আচ্ছা এসো। আমিও ওকে নিয়ে রান্নাঘরে আসলাম। চা পাতি চিনি দেখিয়ে দিলাম। অস্ত্র ভেজা ছড়িয়ে দিল। তারপর জিজ্ঞেস করল, আপনার কি কি খেতে ভালো লাগে? ডাল আর ভর্তা দিয়ে গরম গরম ভাত। বাহ, খুবই ভালো খাবার। আর তোমা? আমার বিরিয়ানি খুব পছন্দের। নুডলস, পায়েস, আইসক্রিম। বেশ ভালো। এতক্ষণে চা হয়ে গেল। নীলাম কাপে চা ঢালতে ঢালতে বলল, কয় চাল চিনি দেব? তোমার হাতের চা চিনি ছাড়া মিষ্টি হবে। ও হেসে বলল, তাই বুঝি? এই দিন আপনার চা। 2 চামচ চিনি দিয়েছি। আমি চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিয়ে বললাম, বেশ হয়েছে, ভালো চা বানাতে পারো দেখছি। আমার মনে হচ্ছে কি জানেন, কি আমরা বোধহয় অনেক বছর ধরে সংসার করছি। বলেই হাসতে লাগলো। আমার হাসি পেয়ে গেল। হাসতে হাসতে চা খেতে লাগলাম। ও নিজের কাপটা হাতে নিয়ে অন্য রুমের দিকে পা বাড়ালো। আমিও আসলাম ওর পিছু পিছু। ও বারান্দায় রাখা বেতের চেয়ারে বসে চা খেতে লাগলাম। আমিও পাশের চেয়ারে বসে পড়লাম। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।